সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকের এই অনলাইন ক্লাসে আমাদের সকলকে শুভেচ্ছা ও প্রীতি জানাচ্ছি। দিনাজপুর সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস কার্যক্রম চলছে। তারই ধারাবাহিকতায় আমি অনার্স প্রথম বর্ষের ক্লাস নিয়েছি। তো ছাত্রছাত্রীদের অনুরোধের প্রেক্ষিতে আজকে আমি অনার্স দ্বিতীয় বর্ষের একটি ক্লাস শুরু করতে যাচ্ছি। তো অনার্স দ্বিতীয় বর্ষের স্টুডেন্টদের উদ্দেশ্যে বলছি, তোমাদের যে কোর্সটি আজকে আমি পড়াবো সেটা হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স বা চিরায়ত পদার্থবিজ্ঞান। এর প্রথম অধ্যায়টি আমি আজকে আলোচনা করব। তো প্রথম অধ্যায়ের নামটি হচ্ছে যে কণা ও কণা ব্যবস্থার বলবিদ্যা। ঠিক আছে? তো কণা এবং কণা ব্যবস্থার বলবিদ্যা এই দুটি জিনিস নিয়ে আলোচনা করার আগে ক্লাসিক্যাল মেকানিক্স সম্বন্ধে তোমাদের কিছু ধারণা দেব। তার আগে বলি যে আজকে যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব সেই বিষয়গুলো হচ্ছে যে চিরায়ত বলবিদ্যার বেসিক ধারণা, চিরায়ত বলবিদ্যার বেসিক ধারণা। তারপরে দ্বিতীয় টপিকটা হচ্ছে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। দ্বিতীয়টা হচ্ছে কৌণিক ভরবেগের সংরক্ষণ শক্তি সংরক্ষণ সূত্র। শক্তির সংরক্ষণ তো চলো দেখা যাক যে চিরায়ত বলবিদ্যা বা ক্লাসিক্যাল মেকানিক্স এই জিনিসটা কি। ঠিক আছে? ক্লাসিক্যাল মেকানিক্স বা চিরায়ত বলবিদ্যা হচ্ছে যে পদার্থবিজ্ঞানের একটি শাখা। ঠিক আছে? যেখানে বিভিন্ন ধরনের বস্তু যেমন প্রক্ষেপক, যন্ত্রাংশ, মহাকাশযান, তারপরে নক্ষত্র, ছায়াপথ ইত্যাদি গতি বর্ণনার চেষ্টা করে। আর যেসব বস্তুর গতি আলোর গতির চেয়ে অনেক কম, ঠিক আছে, আলোর চেয়ে অনেক কম, সেই সব ক্ষেত্রে এই ক্লাসিক্যাল মেকানিক্স খুবই কার্যকরী এবং এটা ব্যবহার করা হয়। এটি বিজ্ঞানের অন্যতম প্রাচীন এবং বৃহত্তর একটি শাখা। চিরায়ত বলবিজ্ঞানের মূলনীতি মূলত মহাবিজ্ঞানী নিউটনের গতিসূত্রসমূহের উপর ভিত্তি করেই প্রতিষ্ঠিত। ঠিক আছে? এছাড়া কঠিন, তরল ও বায়ু পদার্থ নিয়েও এই শাখায় বিশেষভাবে গবেষণা করা হয়। আলোর বেগের কাছাকাছি দ্রুতির বস্তুর গতির বর্ণনা চিরায়ত বলবিজ্ঞানে বিশেষ আপেক্ষিক তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা হয়ে থাকে। চিরায়ত বলবিজ্ঞান ও বলের প্রভাবে নিয়ে বস্তুর বিস্তর আলোচনা আছে। তো বিজ্ঞানের যে শাখায় বল এবং বলের প্রভাব নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় বলবিজ্ঞান। এটি পদার্থ বিজ্ঞান ও গণিতের মৌলিক একটি পাঠ্য বিষয়। তো গতি আছে কিন্তু গতি নেই। ঠিক আছে? গতি আছে কিন্তু গতি নেই এই বিষয়ের উপর ভিত্তি করে অধ্যয়নের সুবিধার্থে বলবিদ্যাকে কয়েকটি শাখায় ভাগ করা হয়ে থাকে। একটা হচ্ছে স্থিতিবিদ্যা, আরেকটা হচ্ছে গতিবিদ্যা। আর গতিবিদ্যা আবার দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে স্মৃতিবিদ্যা, আরেকটা হচ্ছে চলবিদ্যা। তো আবার প্রয়োগের বিষয়ের উপর ভিত্তি করে বলবিদ্যাকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। অ্যাপ্লিকেবল সাইড অফ ফিজিক্স, অ্যাপ্লিকেবল সাইড অফ মেকানিক্স। তো সেটা হচ্ছে যে কি মেকানিক্স অফ সলিডস, তারপরে মেকানিক্স অফ ফ্লুইড, আর এটা হচ্ছে যে জ্যোতির বলবিদ্যা। ঠিক আছে? কঠিন বস্তু বলবিদ্যা, প্রবাহী বলবিদ্যা, জ্যোতির বলবিদ্যা। তো এই মোটামুটি তো এই ক্লাসিক্যাল মেকানিক্স
এর কিছু সীমাবদ্ধতাও রয়েছে, যে সীমাবদ্ধতাগুলো আমরা দূর করি কোয়ান্টাম মেকানিক্সের সাহায্যে। তোমরা থার্ড ইয়ার উইকলি কোয়ান্টাম মেকানিক্স পড়বা, কোয়ান্টাম মেকানিক্স কি জিনিস, সেই ক্লাসিক্যাল মেকানিক্সের যে ভুল ত্রুটিগুলো সমাধান করা হয় এই তোমার কোয়ান্টাম মেকানিক্সের সাহায্যে, ঠিক আছে। তো যে দুইটি সীমাবদ্ধতা আমি এখানে আলোচনা করছি, যে আলোর বেগের মতো প্রচন্ড বেগে গতিশীল, আলোর বেগের মতো প্রচন্ড বেগে গতিশীল বস্তুসমূহের গতি কিন্তু এই ক্লাসিক্যাল মেকানিক্স দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয় বা করা যায় না। আবার কৃষ্ণ বস্তুর বিকিরণ সংক্রান্ত ঘটনা এই ক্লাসিক্যাল মেকানিক্স দ্বারা ব্যাখ্যা করা যায় না। তো এর জন্য প্রয়োজন কিন্তু কোয়ান্টাম মেকানিক্স প্রয়োজন হয়। তারপরে আলোর কাছাকাছি বেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে ভর বৃদ্ধি পাওয়া কিংবা ভর ও শক্তির পারস্পরিক রূপান্তর ইত্যাদি বিষয়ে ব্যাখ্যা করা সম্ভব নয় এই ক্লাসিক্যাল মেকানিক্স দ্বারা। যেগুলো আমরা লক্ষ্য করবো, যেগুলো কোয়ান্টাম মেকানিক্সের সাহায্যে সেগুলো ব্যাখ্যা করা এই মোটামুটি একটা ক্লাসিক্যাল মেকানিক্সের একটা প্রাথমিক ধারণা। তো ক্লাসিক্যাল মেকানিক্সের শুরু করার আগে তোমাদের উচ্চ মাধ্যমিকে তোমরা কিছু টপিকস বা অনার্স ফার্স্ট ইয়ারে কিছু টপিকস পড়ে এসছো। তো যে জিনিসগুলো তোমাদের জানতে হবে ক্লাসিক্যাল মেকানিক্সে, তোমাদের যে জিনিসগুলো জানা দরকার, ঠিক আছে। তো তার মধ্যে রৈখিক বেগ শুরু করার আগে যে জিনিসগুলো খুব দরকারি, রৈখিক বেগের একটা সমীকরণ আছে যেটা বলে আসছে v = ওমেগা r বা v = কি ওমেগা r sin থিটা। এখানে যদি থিটা 90 ডিগ্রি হয় তাহলে ওমেগা v = ওমেগা r। আবার ভরবেগ, আবার রৈখিক ভরবেগ, রৈখিক ভরবেগ p = কি mv, p = mv। আবার সাধারণ বল সমান আমরা লিখতে পারি বল F = dp/dt। dp হচ্ছে কি এখানে ভরবেগ পরিবর্তনের হার প্রদত্ত বলের সমান বা সমানুপাতিক। যাই হোক, বল হচ্ছে ভরবেগ পরিবর্তন। এবার কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ কি আমরা জানি L = r * p, সব ভেক্টর রাশি হবে r * p। তো এটা সমান আমরা লিখতে পারি rp sin থিটা। এখানে যদি আবার থিটা = 90 ডিগ্রি হয় তাহলে আমরা এটা লিখতে পারি কি rp, L = কি rp। আবার টর্ক tau tau কি জানি আমরা তারপরে r cross f, এটা অনুরূপ r cross f, r f sin theta, r f sin theta। এখানে আবার theta 90 ডিগ্রি যদি হয় তাহলে tau কি যাচ্ছে r f r f। এবং আবার পরিবর্তনশীল বল দ্বারা কাজ, ঠিক আছে। পরিবর্তনশীল বলের দ্বারা কাজ dw আমরা জানি F.S। তো এটা যদি কাজ তোমার এক অবস্থান থেকে দ্বিতীয় অবস্থানে একটু দূরত্বের জন্য আমরা কাজ সম্পন্ন করি, তাহলে সেক্ষেত্রে আমাদের যে আমরা ইন্টিগ্রেশন ব্যবহার করতে পারবো F.ds অথবা এটাকে আমরা প্রথমে dw এবং এবার সংরক্ষণশীল বলের দ্বারা যে কাজ, সংরক্ষণশীল বলের ক্ষেত্রে যে কাজ
সেটা কি? সেটা হচ্ছে মাইনাস ডেল ভি। এখানে ভিটা হচ্ছে কি? বিভব। এতক্ষণ যেগুলো আমি যে কথাগুলো বললাম সেগুলো একটি কণার ক্ষেত্রে প্রযোজ্য, ওয়ান পার্টিকেল একটি কণা নিয়ে আমরা এই ব্যাখ্যাগুলো আমরা আগের অধ্যায়গুলোতে বা ইয়েতে পড়ে আসছি। যখন একটা কণার সিস্টেমে যাব তখন তাদের কণার তাদের রাশিমালাগুলো একটু ভিন্ন রকম হবে, সমীকরণগুলো ভিন্ন হবে। যাই হোক, আজকে আমি যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে যে একটি কণা নিয়ে আমি এখন তিনটা সংরক্ষণ সূত্র আলোচনা করবো। তিনটা সংরক্ষণ সূত্র এবং আলোচনা করবো। যা লিখলাম প্রথমে যে সংরক্ষণ সূত্রটা আলোচনা করব সেটা হচ্ছে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। তাহলে প্রথমে যেটা আমরা আলোচনা করব রৈখিক ভরবেগের সংরক্ষণ রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটা আমাদের কি বলে? কোনো বস্তুর উপরে কি বাহ্যিক বল যদি ক্রিয়া না করে বা বস্তুর মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া না ঘটলে মোট ভরবেগের পরিবর্তন কি থাকে? ধ্রুব থাকে। সেটাই আমরা দেখব। বস্তুর মধ্যে বাহ্যিক বল বা ক্রিয়া প্রতিক্রিয়া না ঘটলে তাহলে বস্তুর মোট ভরবেগের পরিমাণটা কি থাকবে? ধ্রুব থাকবে। সেটা আমরা দেখব। তো প্রথমেই যেটা আছে যে নিউটনের দ্বিতীয় সূত্র, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা কি জানি? F = m a। এইটা নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী কি এটা আছে। আবার F = কি? ভরবেগ পরিবর্তন। এটা আমরা লিখতে পারি ভরবেগের পরিবর্তন। অর্থাৎ dp/dt আমরা ভরবেগের পরিবর্তনের হার। ঠিক আছে, এই আমরা লিখতে পারি। তো দেখা যাচ্ছে যে যদি কণার উপর বাহ্যিক বল ক্রিয়া না করে অর্থাৎ F = 0 হয়, তাহলে এই p ডট হবে আমাদের 0। ঠিক আছে, এখন এই p ডট = 0। অথবা এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে এই পাশে একটা কি হবে? ধ্রুবক। এই পাশে ইন্টিগ্রেশন করলে এই পাশে একটা ধ্রুবক পাবো। অতএব বস্তু কণার উপর বাহ্যিক বল ক্রিয়া না করলে রৈখিক ভরবেগ কি থাকে? ধ্রুবক থাকে। অতএব রৈখিক ভরবেগ কি হয়? সংরক্ষণ। ঠিক আছে, এখন আসি কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র। কৌণিক ভরবেগের সংরক্ষণ দ্বিতীয়টা আমি আলোচনা করব। দ্বিতীয় যে বিষয়টা আলোচনা করব কৌণিক ভরবেগের সংরক্ষণ। কৌণিক ভরবেগের সংরক্ষণ। আচ্ছা, কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্রতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তো সেটাই প্রথমে আমরা কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্রটা কি বলে? যে বস্তুর কৌণিক ভরবেগ পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত টর্কের সমানুপাতিক। কৌণিক ভরবেগ পরিবর্তনের হার প্রযুক্ত টর্কের সমানুপাতিক। অর্থাৎ বস্তুর উপর বহিস্থ টর্ক যদি ক্রিয়া না করে তাহলে কৌণিক ভরবেগের পরিবর্তন হবে না, অর্থাৎ ধ্রুব থাকবে বা সংরক্ষিত থাকবে। এটা আমরা একটা ম্যাথমেটিক্যাল একটু সমাধানটা দেখি। আমরা
কৌণিক বেগের সংজ্ঞা থেকে জানি L = R * T। কৌণিক ভর বেগের সংজ্ঞা থেকে আমরা জানি R * T। তো এক্ষেত্রে এটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে সময়ের সাপেক্ষে তাহলে কি দাঁড়ায় d/dt R cross T। ঠিক আছে, এখানে ভেক্টর রাশি R cross T। তো তারপরে এটাকে আমি লিখতে পারি d/dt R cross T যোগ R cross dv/dt। ঠিক আছে, এখন dr/dt এখানে dr/dt আমরা জানি ডেল v, dr/dt আমরা জানি ডেল v। আবার p জানি mv ভরবেগ। ঠিক আছে, p জানি mv। আর dv/dt হচ্ছে বল f। তো এই মানগুলো এই সমীকরণে যদি বসাইলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে dl/dt সমান তাহলে এটাকে পেয়েছিলাম v cross e, v cross mv, e এর মান হচ্ছে m যোগ r cross এটা মান কি পেয়েছিলাম f, এটা মান হচ্ছে f। তাহলে এখানে m টা বাইরে নিলাম, v cross d যোগ r cross f। আমরা জানি কৌণিক টর্কের সংজ্ঞা হলো টাউ = r cross f। আর v cross ভেক্টরের গুণনে আমরা পেয়েছিলাম v cross v = কি 0। তাহলে এই অংশটা যদি 0 হয় এটা কি dl/d, এটা কি টাউ, আর টাউ বা dl/dt টাউ। তো বস্তুর কৌণিক ভরবেগের পরিবর্তনের হার টর্কের সমান। এখন যদি বস্তুর কণার উপর প্রযুক্ত টর্ক ক্রিয়া না করে অর্থাৎ টাউ যদি 0 হয়, টর্ক টাউ যদি 0 হয় তাহলে টর্ক যদি ক্রিয়া না করে তাহলে d/dt এটা কি হচ্ছে আবার 0। ঠিক আছে, এটা হচ্ছে 0। তাহলে এই সমীকরণটা যদি আমি ইন্টিগ্রেশন করি, dl/dt কে যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমি যেটা পাবো L ধ্রুবক। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কৌণিক ভরবেগ ধ্রুব রাশি, কৌণিক যদি টর্ক 0 হয় অর্থাৎ বহিস্থ টর্ক যদি ক্রিয়া না করে তাহলে যুক্ত বস্তুর কৌণিক ভরবেগ কি থাকবে সংযুক্ত। এবার আমরা দেখব শক্তি সংরক্ষণশীলতার সূত্র। শক্তি সংরক্ষণশীলতা বলেছিলাম প্রথমে দুইটি ভাগে, একটা হচ্ছে পরিবর্তনশীল বল আর একটা হচ্ছে যে সংরক্ষণশীলতা। ঠিক আছে, পরিবর্তনশীল বলের ক্ষেত্রে আমরা প্রথমেই দেখি এই একটা বস্তু 1 অবস্থান থেকে 2 অবস্থানে ds দূরত্ব যদি সরাই তাহলে এই প্রযুক্ত বল যদি F হয় তাহলে এই dw পরিমাণ কাজ সম্পন্ন হবে। সেটা হচ্ছে এখন যদি এটা আরো বড় হয়, যদি খুব ds দূরত্ব সরাতে যদি আমার একটু কাজ করতে হয় তাহলে এই অবস্থান থেকে এই অবস্থানে সরাতে আমার একটু কাজ কি হবে সেটা আমি ইন্টিগ্রেশন করে ন্যাশনালকে ইন্টিগ্রেশন করি তাহলে আমি সেটা পেয়ে যাব।
আমরা এই পাশে f is equal to এই পাশে f is equal to জানি m a আবার a is equal to লিখি v v by d এই আমরা এটা লিখতে পারি। আবার ds ds is equal to sorry ds by dt is equal to v ds by dt is equal to v বা এখান থেকে আমি লিখতে পারি ds is equal to v v তো এই মানগুলো এই সমীকরণে বসাই। এই মানগুলো বসানোর পর আমি যেটা পাবো সেটা কি f এর মানটা নিলাম m dv by dt আর এটা হচ্ছে v dt ঠিক আছে। এই সমীকরণটাকে একটু সমীকৃত করি। এই সমীকরণটা একটু যদি সমীকৃত করি তাহলে এখানে আমি একটা হাফ নিব, এমটা এখানে থাকলো, এমটা আছে, এমটা সমীকৃত করি তাহলে আমি কিভাবে লিখতে পারি v বাই dt v স্কয়ার d টুটা আসছে এখানে সমীকৃত করার কারণে। এখন একটা ডিফারেন্সিয়েশন একটা ইন্টিগ্রেশন যদি একসাথে থাকে তাহলে দুজনে বাদ নিয়ে গিয়ে যেটা থাকবে এটা লিমিট 1 2 ফাইনালি যেটা থাকবে হাফ m v স্কয়ার 1 2 হাফ m v square minus v1 into half m v2 square half m v1 square। আবার ধরি গতিশক্তি T = m v square তাহলে এখানে এটা হবে T2 এটা T1 তাহলে এই ক্ষেত্রে w হলো T2 আর T1 এটা একটা সমীকরণ। এটা হচ্ছে পরবর্তী সমীকরণ। আবার সংরক্ষণশীল বলের ক্ষেত্রে যেটা বলেছিলাম যে সংরক্ষণশীল বলের ক্ষেত্রে আমরা জানি f মাইনাস ডেল v এখানে ফাংশন অফ r গুরুত্ব, এখানে v হচ্ছে বিভব শক্তি। তো একই ধরনের কাজ এই দুটো থেকে করতে আমরা w লিখতে পারি 1 2 মাইনাস 1 2 f d r ঠিক আছে। তো এই ক্ষেত্রে f এর ভ্যালুটা হচ্ছে ডেল v r, তো এটা আমি এখানে বসাই, f এর ভ্যালুটা হচ্ছে ডেল v r। তো এই ক্ষেত্রে মাইনাস del v r into dr লিমিট হচ্ছে 1 2 পরবর্তী লাইনে আবার 1 2। তো এই ক্ষেত্রে এই ফাংশন del d মাইনাস টেন বসে আসবে, এটা সমান মানে কি d বাই d আর d এটা হচ্ছে dr ফাংশন অফ r ঠিক আছে। তো আলটিমেটলি দাঁড়াচ্ছে কি মাইনাস d 1 2 থেকে যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে সেটা কি দাঁড়াবে মাইনাস v 1 সরি v2 v1 মাইনাস তুলে দেই তাহলে w কি দাঁড়াচ্ছে
v1 মাইনাস v2, এটা 2 নম্বর সমীকরণ। এবার 1 আর 2 নম্বর সমীকরণ এর বাম পাশে একই একসাথে করি, দুটো কাজ একসাথে যদি করি তাহলে আমরা লিখতে পারি p2 মাইনাস p1 p2 মাইনাস p1 v1 মাইনাস v2, অথবা লিখতে পারি p1 যোগ v1 সমান সমান p2 যোগ v2। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে p যোগ v ইকুয়াল টু ধ্রুবক বা ধ্রুবক রাশি। এই সমীকরণের মধ্যে দেখা যায় যে সংরক্ষণশীল বল ক্রিয়াশীল থাকলে মোট শক্তির পরিমাণ অপরিবর্তিত থাকে, অর্থাৎ শক্তি সংরক্ষিত হয়। এটি হচ্ছে শক্তির সংরক্ষণ সূত্র। ঠিক আছে, তাহলে আজকে এই বেসিক ধারণাগুলোই আমি আলোচনা করলাম তোমাদের সাথে। নেক্সট ক্লাসে বা নেক্সট সেশনে যখন আলোচনা করব তখন একটি কণা সিস্টেম নিয়ে আলোচনা করব, এই সেম সূত্রগুলোই। তো এখন একটি কণা দিয়ে আমি বুঝালাম, এখন নেক্সটে কি বলে কণা সিস্টেম নিয়ে আলোচনা করব। এই তিনটে সূত্রই আছে, কণা সিস্টেমের ক্ষেত্রে তারা কি রূপ ধারণ করে এই জিনিসগুলো নিয়ে ব্যাখ্যা করব। তারপরে ডি-আলম্বার্টের একটা সূত্র আছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব নেক্সট যেদিন তোমাদের সেশন হবে সেদিন। সেই পর্যন্ত তোমরা একটু বইটা খুলে দেখবা এবং একটু পড়াশোনা করবা। সেই বলে যে কলেজ বন্ধ আছে তাই বলে তোমরা পড়াশোনা করবা না, এটা তোমাদের পিছিয়ে পড়ার একটা লক্ষণ। বই পুস্তক আছে, বই শুরু করে পড়তে হবে, না পড়লে তোমরাই পিছিয়ে যাবে, ক্ষতি তোমাদেরই হবে। আমাদের অত ক্ষতি হবে না, আমরা তোমাদেরকে পড়াবো, এই পড়াইতে পারছি না, আসতে পারছি না, দেখা হচ্ছে না, এই কিন্তু ক্ষতিগ্রস্ত মূলত তোমরাই হবে। তো সেক্ষেত্রে নিজে যতটুকু পারো চেষ্টা করো। আমাদেরকে ফোনে আছে, SMS আছে, মোবাইল মেসেঞ্জার, ফেসবুক বা যেখানে যেভাবে পাবা সাহায্য নেওয়ার চেষ্টা করবা। আর এই লেকচার যার ভালো লাগবে তোমরা অবশ্যই, কোনো ভুল যদি থাকে কিংবা কোনো পরামর্শ যদি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে জানাবা, ঠিক আছে? আর লেকচার যদি ভালো লাগে অবশ্যই এটা শেয়ার করো, তোমাদের বন্ধুরা যারা যারা আছে তাদের মধ্যে শেয়ার করে দেবে। তাহলে দেখবা কি শেয়ারিং করলে এটা গুরুত্বটা বাড়বে, তোমাদের পড়াশোনার প্রতি স্পৃহ বাড়বে। এক বন্ধু ভালো করে পড়ছে, তুমি পড়তে পারছো না, শুনলে তোমার খারাপ লাগবে, পরে তুমি যেটা পড়তে পারবে। তো সেটাই আর কি। এ পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং ঘরে থাকো, ঘর থেকে অপ্রয়োজনে বের হবে না খুব প্রয়োজন ছাড়া, ঠিক আছে? তো এই পর্যন্তই আজকে ক্লাস। নেক্সট যেদিন আমার ক্লাস তুমি তোমাদের অবশ্যই জানাবো। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।